এই যে সাংবাদিকরা যখন স্পটে যখন যায় তখন কিন্তু তাদের কোনো নিরাপত্তা ভেস্ট থাকে না, এবং তার জন্য তারা যে মাইর খায়, এই মাইর খাওয়ার পরে অফিসে গিয়ে আমি জানি না কয়টা অফিস তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য এই আলাদা টাকাটা দেয়। প্রতিষ্ঠান যেমন ধরেন এই যে একটা অভ্যুত্থান হলো, ছেলেরা দেদারসে রাস্তায় মারা গেল, আহত হলো, পঙ্গু হলো, কত কিছু হয়ে গেল। আপনারা কয়টা সংবাদপত্র ওই সময় পেয়েছেন এবং তাদের সঠিক খবরটা পেয়েছেন? আপনারা কয়টা টেলিভিশনের সঠিক খবরটা আপনারা দেখেছেন? এই যে আমার সামনে যে সমস্ত সাংবাদিক এই মুহূর্তে আজকে সিপিডির প্রোগ্রামটা কাভার করতে আসছে, তারা কিন্তু এই খবরের সমস্ত ডিটেল কিন্তু অফিসে নিয়ে যাবে। এখন নিয়ে যাওয়ার পরে সেই অফিসের পলিসি কী হবে, কোন রাজনৈতিক দলকে খুশি করতে হবে, সিপিডিকে খুশি করতে হবে কি না, কোনো রিফর্ম কমিশনের সাথে আমাকে এটা কথা বলে এই নিউজটাকে এইভাবে টার্ন করতে হবে কি না, প্রশ্নটা সেখানে। কিন্তু আপনারা কিন্তু প্রশ্নটা নিয়ে আসেন যারা সামনে কাজ করছে তাদের ওপরে, কোনো প্রতিষ্ঠানকে বলছেন না, মালিককে বলছেন না যে তোমার প্রতিষ্ঠানের এই জবাবদিহিতা তৈরি করতে হবে। বলেছেন কখনো? বলেননি। আমাদের সহকর্মীরা যারা বেতন পায় না, যাদের সংসারে বা ঢাকা শহরে থাকতে গেলে বাসা ভাড়া থেকে শুরু করে বাচ্চার অসুস্থতা, বাবা মার ওষুধ কিনতে হয়, তারা কয় টাকা বেতন পায়? যখন তারা বেতন পায় না তখন তারা সামাজিক সম্মানের ক্ষেত্রে তারা একটা চাকরি রেখে দেয় যে আমাকে বলতে হবে যে আমার একটা চাকরি আছে, কিন্তু সে কিন্তু অন্যান্য আদার্স ইনকামের উৎসের দিকে যায়, সে দুর্নীতির দিকে চলে যায়। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা আনবে কে? আমরা রিফর্ম কমিশনে বলেছি যে আমরা কিন্তু শুধুমাত্র সাংবাদিকদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের অর্থনৈতিক সুরক্ষার কথাই বলিনি, পাশাপাশি আমরা কর্পোরেটটাকে প্রতিষ্ঠা করার কথা বলেছি। কারণ প্রতিষ্ঠান যদি সক্ষম না হয় তাহলে তিনি বেতন দিতে পারবেন না। আমি নাম বলবো না, স্বনামধন্য প্রতিষ্ঠান, স্বনামধন্য কোম্পানির একটা মিডিয়া হাউস আছে, আমি তার কর্ণধারকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে প্রতিষ্ঠান চালান? উনি খুব অবলীলায় বললেন আমি সাবসিডি চালাই। কেন আপনি সাবসিডি চালান? আপনার অন্য প্রতিষ্ঠান তো সাবসিডি দিয়ে চলে না, তাহলে আপনি এখানে কেন সাবসিডি দিচ্ছেন? তার মানে হচ্ছে আপনি এখানে কোনো সিস্টেম তৈরি করেননি অথবা তৈরি করতে দেননি, কারণ আপনি এই মিডিয়া হাউসকে বিক্রি করে ক্ষমতার কাছাকাছি যাবেন এবং ক্ষমতার কাছাকাছি গিয়ে আপনি সেটা সুবিধা আদায় করবেন। আপনার সাইনবোর্ড হচ্ছে এই মিডিয়া হাউসটা। সরকারকে আমরা বলেছি যে যখন আপনি সাংবাদিককে টাকা দিতে হলে প্রতিষ্ঠানকে সক্ষমতা আনতে হবে। শুধু প্রতিষ্ঠানের সক্ষমতা কিভাবে আসবে? সরকারের কাছেও কিন্তু অনেকগুলো অনেকগুলো সমস্যা আছে। যেমন সরকার তাদের বকেয়া যে বিজ্ঞাপনের টাকা, সেই বিজ্ঞাপনের টাকাটা ঠিকমতো দেয় না। এখন আমরা এটা বলেছি যে আপনারা বিজ্ঞাপনের টাকাটা ঠিকমতো দেন, ওই প্রতিষ্ঠানটার দাঁড় হোক, তাদের বেতন এবং অন্যান্য জায়গাগুলো তৈরি হোক। এখন মালিকরা এই রিপোর্টটা সাবমিট হওয়ার পর মালিকরা সরকারের সাথে বিজ্ঞাপন নিয়ে নেগোসিয়েশন করছেন, তাদের মিডিয়া লিস্টিং নিয়ে নেগোসিয়েশন করছেন, কিন্তু আমার কোনো সাংবাদিক ভাই বোনেরা কি মালিককে গিয়ে বলেছেন যে ভাই বা স্যার আপনি যে আপনার মিডিয়া লিস্টিং এবং সরকারের সাথে বিজ্ঞাপনের এই বিষয়টা নিয়ে নেগোসিয়েশন করছেন, তাহলে আমাদের বেতনের কি হবে? রিপোর্টে, আমাদের রিফর্ম কমিশনের রিপোর্টে তো বেতনের কথাও বলা হয়েছে, আমাদের সুরক্ষার কথা বলা হয়েছে। এই যে সাংবাদিকরা যখন স্পটে যখন যায় তখন কিন্তু তাদের কোনো নিরাপত্তা ভেস্ট থাকে না, এবং তার জন্য তারা যে মাইর খায়, এই মাইর খাওয়ার পরে অফিসে গিয়ে আমি জানি না কয়টা অফিস তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য এই আলাদা টাকাটা দেয়। আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার তো একে তো আমি মেয়েদেরও অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক ফেস করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়। এখন সমস্যা হচ্ছে প্রাতিষ্ঠানিকতার সমস্যাটার জায়গায় আমি বলি যে আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে 53 বছরের সমস্যা নিয়ে কথা বলতে হয়েছে, এবং আমরা বলেছি মন্ত্রণালয় থেকে বা সরকারি জায়গাটা থেকে আমরা প্রথমে যখন আমাদের উপদেষ্টা আমাদেরকে সামনাসামনি বললেন যে তোমরা খুব দ্রুত আসো, করণীয় কয়েকটি সুপারিশ আমাদেরকে দাও, আমরা সেটা নিয়ে আমি নিজে এটা অর্ডিন্যান্স জারি করে দেব। আমরা পরের দিন আবার অফিসে গেলাম, অফিসে গিয়ে বললাম যে যেটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অর্ডিন্যান্স জারি করা সম্ভব হবে সেটা যেটা সম্ভব, ডক্টর ইউনূসের পক্ষে যেটা সম্ভব, তার সরকারের পক্ষে যেটা সম্ভব সেটা আমরা তাৎক্ষণিকভাবে পরের দিন করে দিয়েছি, যাতে অন্তত পক্ষে কিছু একটা অন্তত করে যেতে পারেন। অন্তত পক্ষে পরবর্তী সরকারের জন্য একটা ওয়ে আউট, একটা স্টার্টিং তো লাগবে, সেই স্টার্টিংটা করা দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম যে সেখানে হচ্ছে না কেন? সেই যে প্রাতিষ্ঠানিকতার সমস্যা, অর্থাৎ আমরা যে আমলাতন্ত্রটা গত 53 বছর ধরে তৈরি করেছি, আমরা যে মাইন্ডসেটটা তৈরি করেছি, যে মাইন্ডসেটটা নিয়ে আমরা কখনো কোনো কাজ করিনি, যে মাইন্ডসেট
চেঞ্জ করার জন্য আমরা কোনোদিন কোনো ইনভেস্ট করিনি, সেই মাইন্ডসেটই প্রবলেম। আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো যে প্রতিষ্ঠান সক্ষমতা এবং জবাবদিহিতার জন্য আপনাদেরকে সেই শুরুতে একদম গোড়ায় যেতে হবে, যে প্রাতিষ্ঠানিকতা তৈরি করা, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা, এটা অত্যন্ত প্রয়োজন। না হলে আমরা 365 দিনে শুধু অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনীতির এই যে বিষয়গুলো, হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু তাৎক্ষণিক কৌশলে স্ট্র্যাটেজিতে তিনি হয়তো অর্থনীতিকে কিছু টাকা তিনি বাংলাদেশে ফেরত আনতে পেরেছেন, কিন্তু আমি জানি না তিনি বাংলাদেশ ব্যাংক বা ব্যাংক সংক্রান্ত কাজগুলোতে কতটুকু প্রাতিষ্ঠানিকতা তিনি দিতে পেরেছেন।